এক রাতে বোরখা পরা এক মেয়ে আমার কাছে রাতে থাকার জন্য আশ্রয় চায়। ব্যাপারটা গুছিয়ে বলা দরকার। আমি হেঁটে হেঁটে আমার বাসার নিচে আসতেই একটি বোরখা পরা মেয়ে দাঁড়িয়েছিল। এত রাতে একটা বোরখা পরা মেয়ে বাসার নিচে দাঁড়িয়ে থাকা নজরে লাগার মতো। আমি থমকে জিজ্ঞেস করলাম, আপনি কে? এখানে কি চাই? মেয়েটি আমার উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম। এত সুন্দর কণ্ঠ আমি আগে কখনো শুনিনি। আমি মেয়েটার সালামের উত্তর না দিয়ে জিজ্ঞেস করলাম, কে আপনি? আর এত রাতে আমার বাসার নিচে কি করছেন? মেয়েটাও আমার কথার উত্তর না দিয়ে আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি মুসলিম? প্রশ্ন শুনে মেজাজ খারাপ হলো। মেয়েটাকে বললাম, হ্যাঁ মুসলিম, কিন্তু আমার প্রশ্নের সাথে আপনার উত্তরের কোনো মিল নেই। মিল নেই আমিও জানি, কিন্তু শুরুতে আমি আপনাকে সালাম দিয়েছিলাম, যার জবাব দেয়া আপনার উপর ওয়াজিব। আপনি কি এই ব্যাপারে অজ্ঞ? আমি হাঁ করে বোরখার আড়ালে মেয়েটার দিকে তাকিয়েছিলাম। নজরটা নিচে নামিয়ে প্রথমে মেয়েটার সালামের জবাব দিলাম। তারপর বোরখার আড়াল থেকে আবার মেয়েটা বলতে শুরু করে, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? কি সাহায্য? আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। আপনি কি আমাকে আজ রাত আপনার বাড়িতে থাকার সুযোগ দেবেন? সকাল হলেই চলে যাব। দেখুন, আমি দুঃখিত, এই ধরনের কোনো সাহায্যই আমি করতে পারবো না। মেয়েটা যেন আমার বলা কথার জন্য প্রস্তুত ছিল না। তাই বলার সাথে সাথেই মেয়েটা একটু দূরে গিয়ে আবার দাঁড়িয়ে থাকে। মেয়েটি বোরখা পরা, শুধু তার চোখ দেখা যায়। সেই চোখ দিয়ে দুফুটো পানি গড়িয়ে পড়ছে। চোখের পানিতে তার নিকাব ভিজে গিয়েছে, তবুও মুখের নিকাব খোলার কোনো প্রয়াস ছিল না। এই অবস্থা দেখে আমার মায়া লেগে গেল। আমার ভাবনা আবার উল্টে গেল। মনে মনে ভাবলাম, বিপদে পড়েই তো মেয়েটার সাহায্য চেয়েছে। আমি মেয়েটাকে ডেকে দিলাম, এই যে শুনছেন, চলুন আমার সাথে। মেয়েটা আমার কাছে আসলো। আমরা দুইজন সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। ঘরের কলিং বেল টিপতেই মা এসে দরজা খুলে দিল। প্রথমে আমার দিকে তাকালো, তারপর মেয়েটার দিকে তাকিয়ে কি জানি বুঝে একটা ছোট চিৎকার দিয়ে উঠল। বলল, রাব্বি, তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি? কত আশা ছিল তোকে বিয়ে করাবো। মেয়েটা এখনো চুপ করে আছে। আরে ধুর, কিসের বিয়ে করছি? ওনার সাহায্যের দরকার ছিল, তাই বাড়ি নিয়ে এলাম। মা আমার দিকে ভ্রু কুঁচকে চায় আর জিজ্ঞেস করে, বাড়িতে আবার কিসের সাহায্য? মা, সারাদিন কাজ করে এসেছি, আগে ফ্রেশ হই, কাপড় পাল্টাতে দাও, তারপর বলছি। আমি ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়ি। সেই ঘুম ভাঙে ভোরে। ঠিক কটা বাজে আমার খেয়াল নেই। আমি বিছানা থেকে উঠে ডাইনিং রুমে গেলাম পানি খাবো বলে। এমন সময় দেখলাম, যেই মেয়েটাকে রাতে নিয়ে এসেছি সে নামাজ পড়ছে। আমি কৌতূহল বশত এক পা দুপা করে মেয়েটির সামনে যেতে থাকি। মেয়েটা সালাম ফিরিয়ে হুট করেই আমার উদ্দেশ্যে বলে, আমার সামনে আসবেন না প্লিজ। আমি এখন নিকাব পরিহিতা নই। আপনি আমার চেহারা দেখে ফেলবেন। আমাকে পর্দা না করার কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি থমকে দাঁড়ালাম। মেয়েটাকে ছোট করার জন্য আমি তাকে একটা প্রশ্ন করলাম, এতই যখন ধর্ম মানেন তাহলে বাড়ি থেকে পালালেন কেন? বাড়ি থেকে কি ভালো মেয়েরা পালায় নাকি? আমি মেয়েটাকে পেছন থেকেই দেখছিলাম। মেয়েটা তারপর বলল, কাল রাতে আমার বিয়ে ছিল, আমি সেখান থেকে পালিয়ে এসেছি। কথাটা শুনে মনে আনন্দ লাগলো। মেয়েটাকে ছোট করার আরেকটা সুযোগ পেলাম। আমি সোফার উপর বসে হাসতে হাসতে জিজ্ঞেস করলাম, প্রেম কাহিনী নিশ্চয়ই? তো জানেন না ইসলামে প্রেম হারাম? মেয়েটা হয়তো মুচকে হাসি দিয়ে বলল, কে বলল ইসলামে প্রেম হারাম? আল্লাহ তো রাসূলের সাথে প্রেম করেছেন। মেয়েটাকে ছোট করতে গিয়ে নিজেই বোকা হয়ে গেলাম। তারপর আস্তে করে বললাম, তা অবশ্য ঠিক, তাহলে বিয়ে বাড়ি থেকে পালালেন কেন?
আমার বিয়েটা একটা ধনী পরিবারের ছেলের সাথে হতে যাচ্ছিল। আমি মেয়েটার কথা মাঝখানে থামিয়ে বললাম, তাহলে তো সুখের দিন পার করতে যাচ্ছিলেন, পালালেন কেন? মেয়েটা হয়তো বিরক্ত বোধ করলো, আবার বলতে শুরু করলো, বড়লোকের বিয়ে মানে তো জানেনই, ধুমধাম করে বিয়ে করিয়ে সবাইকে জানাতে হবে। বউ স্টেজে সেজে বসে থাকবে আর সবাই তাকে দূর থেকে দেখতে পারবে, মাঝে মাঝে কয়েকজন ছবি তুলবে, আর এটাই আমার পছন্দ ছিল না। ব্যাস এতটুকুই কারণ। স্টেজে আপনার বসতে সমস্যা কি ছিল? মেয়েটা আমার প্রশ্নের পরিবর্তে আমাকে প্রশ্ন করলো, আপনি কি কখনো কুমারী পূজা দেখেছেন? আমি উত্তরে জানালাম, হ্যাঁ অবশ্যই দেখেছি। কি হয় ওখানে? একটা মেয়ে স্টেজে বসে থাকে আর তাকে সকলেই পূজা করে ভক্তি করে। মেয়েটা হয়তো মুচকে হাসলো আর বলল, আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। মেয়েটার কথা শুনে নিজেই নিজেকে প্রশ্ন করলাম, মেয়েটা কি এই ধরনের বিষয়কে কুমারী পূজার সাথে তুলনা করলো? চুপ করে ভেবে নিজেই নিজেকে উত্তর দিলাম, ঠিক তো, এই ধরনের বিয়ে আর কুমারী পূজার মধ্যে সম্পূর্ণ মিল আছে। কথা শুনে বুঝতে পারলাম মেয়েটার ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান আছে। মেয়েটার প্রতিটা কথায় যুক্তি ভরা। আমার মেয়েটার প্রতি কৌতূহল বেড়ে গেল। আমি পর্দার ব্যাপারে আরও কিছু জিজ্ঞেস করলাম। আচ্ছা, পর্দা করতে শুধু কালো বোরখাই কেন পরেন? অন্য কোনো কালারের সাথে কি দুশ্মনী আছে? মেয়েটা হয়তো মুচকে হাসলো আর বলল, দুশ্মনী নেই, কিন্তু আপনি কি কখনো লাল নীল হলুদ সবুজ আকাশে চাঁদকে উঠতে দেখেছেন? চাঁদের সৌন্দর্য কি সেখানে প্রকাশ পাবে? আমি মেয়েটার যুক্তি বুঝতে পেরে উল্টা প্রশ্ন করলাম, আপনি কি নিজেকে চাঁদের মতো সুন্দর দাবি করছেন? এটা কিন্তু অহংকারের পর্যায়ে চলে গেল। দাবি করার কি আছে? প্রতিটা মানুষকে আল্লাহ চাঁদ সূর্য এমনকি সৃষ্টি জগতের সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। বোঝা গেল মেয়েটার সাথে পেরে ওঠা খুব কঠিন। সব কথার পরেই যুক্তি দেয়। মেয়েটার প্রতি আমার শ্রদ্ধা বাড়তে থাকলো। আমি সত্যি মেয়েটার প্রতি আসক্ত হয়ে গেলাম। হয়তো মেয়েটাকে ভালোবেসে ফেলেছিলাম। সকাল হয়ে গেল, আমার জন্য 1000 বছরের শ্রেষ্ঠ সকাল। আমি মায়ের সাথে কথা বলে মেয়েটাকে আর ঘর থেকে বের হতে দেইনি। আমি মেয়েটার ব্যাপারে কিছু জানতাম না, এমনকি নামও না। তবুও মায়ের এবং গোপনে মেয়ের মামার অনুমতি নিয়েই মেয়েটাকে সেদিনই বিয়ে করে ফেলি। মধুচন্দ্রিমার রাতে যখন বৈধভাবে মেয়েটার চেহারা দেখলাম, বুঝতে পারলাম কেন আল্লাহ বলেছেন তিনি মানুষকে সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আমার ঘরে যেন চাঁদের থেকে সুন্দর একটা মুখ প্রবেশ করেছে। আমি আল্লাহকে শুকরিয়া না করে পারলাম না। আসলেই যে আল্লাহর উপর বিশ্বাস রাখে তার জন্য আল্লাহই যথেষ্ট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্য। তুমি চুপ থাকো, আর কত নাটক করবে? আমি সব জানি। আজ নিজের মাকে দেখে একদম সুস্থ, আর আমার মাকে দেখলে অসুস্থ, তাই না? বাবা মারা যাওয়ার পর মাই আমাকে অনেক কষ্ট করে মানুষ করে। আমি ঢাকাতে থাকি, বেসরকারি একটি অফিসে জব করি। প্রতিদিন সকালে উঠে আমার অফিসের উদ্দেশ্যে রওনা হতে হয়। আজও আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এমন সময় খেয়াল করলাম সুমনা এখনো বিছানা থেকে উঠেনি। এমনটা সচরাচর হয় না। আমি অফিসে যাওয়ার আগেই সুমনা উঠে আমার জন্য নাস্তা রেডি করে। আমি সুমনার সামনে গিয়ে বললাম, বিছানা থেকে এখনো উঠোনি? কি হয়েছে সুমনা? সুমনা বলল, কোমর থেকে পা পর্যন্ত এত ব্যথা যে আমি নড়াচড়াই করতে পারছি না। বিছানা থেকে কিভাবে উঠব? আচ্ছা ঠিক আছে, আমি অফিসে চলে যাচ্ছি। ডাক্তারকে ফোন দিয়ে বলে দিচ্ছি, এসে দেখে যাবেন। আজকে মা আসবে গ্রাম থেকে। সুমনা অসুস্থ মায়ের সেবা যত্ন করবে। যখনই মা আসে তার আগেই কেন যেন সুমনা অসুস্থ হয়ে পড়ে। আগের কথা তো মনে নেই, কিন্তু গতবারও মা যখন এসেছিল তখনও সুমনা অসুস্থ হয়ে গিয়েছিল, এটা আমার পরিষ্কার মনে আছে।
এর মধ্যেই ডাক্তার বন্ধু রিফাতকে ফোন দিয়ে বললাম সুমনাকে যেন দেখে আসে গিয়ে। অফিসে বসে কাজ করছিলাম, এমন সময় পিয়ন এসে একটা প্রেসক্রিপশন দিয়ে বলল ফয়সাল সাহেব যাওয়ার সময় দিয়ে গেছে। অফিসের কাজ শেষ করে বের হলাম, তবে যাওয়ার সময় সুমনার ওষুধগুলো নিয়ে নিলাম। কলিং বেল দিলাম, কলিং বেল দিতেই দরজা খুলে দিল মা। অনেক দিন পর মাকে দেখলাম, কেমন জানি শান্তি লাগছে। মা আর ছেলে কিছুক্ষণ গল্প করলাম। মা বলল যা বাবা ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার রেডি করছি। রুমে গিয়ে দেখলাম সুমনা সুন্দর করে শুয়ে আছে। বললাম এই নাও তোমার ওষুধ, খেয়ে তাড়াতাড়ি সুস্থ হও। সুমনা মুখ ভার করে বলল সুস্থ তো আমিও হতে চাই, এরকম শুয়ে থাকতে ভালো লাগে নাকি কারো? এর মাঝে মা চা নিয়ে আসলো, সুমনার জন্য এনেছে চা। চা রেখে মা চলে গেল। দেখেছ ছেলের বাসায় এসে মাকে কত কাজ করতে হচ্ছে। সুমনা বলল তো কি হয়েছে, কাজ তো কাজই, আমি করি আর মাই করুক, একই তো কথা। আমি বললাম না, এক হবে কেন? মা শহরে এসেছে ছেলের বাসায়, এসে কোনো কাজ করবে? আমি মোটেও চাই না, আমার মাকে আমি রানীর মতো রাখতে চাই। সুমনা কোনো জবাব দিল না। এই দুদিনে সুমনা বিছানা থেকে এক পাও নামেনি। মা এই দুদিনের রান্নাবান্না থেকে শুরু করে সকল কাজ করে রেখে দিয়েছে। মায়ের হাতের রান্না খেতে আমার বেশ ভালো লাগে, কিন্তু আমার বাসায় এসে মাকে প্রতিদিন কাজ করতে হয় বলে মন খারাপ হলো। পরের দিন সকালে অফিসে যাওয়ার আগে সুমনাকে জিজ্ঞেস করলাম কি অবস্থা তোমার, ব্যথা কমেছে? বলল আগের থেকে ভালো মনে হচ্ছে, আজ হয়তো বা হাঁটতে পারবে। আচ্ছা দেখো পারো কি না। আমি বেরিয়ে পড়লাম বাসা থেকে। রিকশায় উঠবো এমন সময় পিছন থেকে দারোয়ান ডাক দিল, বলল আপনার জানালার পাশে এই ওষুধগুলো পেলাম, মনে হয় পড়ে গেছে, তাই এনে রেখেছি। দারোয়ানকে আমি ধন্যবাদ দিলাম। ওষুধটা নিয়ে রিকশায় উঠলাম অফিসে যাওয়ার উদ্দেশ্যে। ওষুধের প্যাকেটটা দেখে চিনতে বাকি রইল না, এইটা সুমনার ওষুধ, আমি কিনে এনেছি। বিকেলে বাসায় ফিরে দেখলাম সুমনা সম্পূর্ণ সুস্থ, বাসার ভেতর ভালোভাবে হাঁটাহাঁটি করছে। বললাম বাহ, ওষুধটা ভালোই কাজ করেছে দেখি, খাচ্ছ তো ঠিকমতো ওষুধ? হ্যাঁ খাচ্ছি বলেই সে রান্নাঘরের দিকে চলে গেল। সুমনা মিথ্যা কথা বলছে আমি জানি, তবুও বেডরুমে গিয়ে দেখলাম কোথাও কোনো ওষুধের পাতা আছে কিনা। পরিষ্কার বুঝতে পারলাম সুমনা কেন এমন করছে। মা আসার দিন অসুস্থ হয়ে পড়ল, মা যেই চলে গেল ঠিক সে সুস্থ হয়ে গেল, আবার ওষুধ ফেলে দিল। আমার মাকে সেবা যত্ন না করে উল্টো আমার মাকে দিয়ে কাজ করানোর জন্যই বোধহয় এমনটি করেছে। তবুও সুমনাকে কিছু বুঝতে দিলাম না যে আমি সব বুঝে গিয়েছি। মনে মনে পণ করলাম। এরপর 3 থেকে 4 মাস কেটে গেল। একদিন সুমনাকে জানালাম মাকে আসতে বলেছি, রবিবার আসবে, বাজার টাজার আছে কি না আমাকে জানো, আর কি কি লাগবে তার একটা লিস্ট করো। এবার মাকে আর কষ্ট দিও না, 2 দিন শান্তিমতো থাকতে দিও, আর পারলে একটু সেবা যত্ন করো। সুমনা বলল আচ্ছা। কিন্তু শনিবার রাত থেকে খেয়াল করলাম আবার সেই কোমর ব্যথা উঠেছে। রবিবার সকাল থেকে আগের মতো বিছানা থেকে নামতে পারছে না। ওকে বললাম থাক, তুমি অসুস্থ, বিছানাতেই থাকো, মা তো আসলে কাজকর্ম করবে বলে আমি অফিসে চলে গেলাম। সুমনা মনে হলো অনেক খুশি হয়েছে, কিন্তু সুমনা এটা জানে না যে আজকে আমার মা আসবে না, আজকে ওর মা আসবে। মানে আমার শাশুড়িকে আসতে বলেছি। ওর এইসব নাটক ধরার জন্যই এই প্ল্যান করেছি। আমি আমার শাশুড়িকে বলেছি সুমনাকে যেন না জানায়। আমার শাশুড়িও খুব ভালো মানুষ, সুমনার এমন আচরণ দেখলে কখনোই তাকে সাপোর্ট করবে না। এবার আর নতুন ওষুধ না কিনে আগের ওষুধ পাঠিয়ে দিলাম, আর ফোন দিয়ে বললাম ওষুধগুলো খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, মা বিকালের মধ্যেই চলে আসবে বাসায়। দারোয়ান আমাকে ওষুধের প্যাকেটটা দিল।
আমি দারোয়ানকে আর কিছুই বলতে দিলাম না। তাড়াহুড়ো করে বাসায় ঢুকে দরজা নক দিতেই সুমনা দরজা খুলে দিল। বললাম, বাহ, ওষুধগুলো আজ দ্রুত কাজ করেছে। সুমনা বলল, হ্যাঁ। পাশের রুম থেকে আমার শাশুড়ি এসে বলল, কিসের ওষুধ? কি হয়েছে সুমনা? সুমনা বলল, কিছু না। আমি বললাম, তুমি চুপ থাকো, আর কত নাটক করবে? আমি সব জানি। আজ নিজের মাকে দেখে একদম সুস্থ, আর আমার মাকে দেখলে অসুস্থ, তাই না? নিজের মাকে তো খুব যত্ন নিচ্ছ। আমার মা এত দূর থেকে আসে, তাকে যত্ন করা তো দূরের কথা, এক গ্লাস পানিও মনে হয় ঢেলে খাওয়াওনি কখনো। সুমনাকে বললাম, তোমার ওষুধগুলো কই? নিয়ে আসো তো। সে আর ওষুধগুলো দেখাতে পারল না। আমি আমার শাশুড়ি মাকে বললাম, মা, এই দেখুন ওষুধগুলো। সে জ্বালানা দিয়ে ফেলে দিয়েছে। আমার শাশুড়ি বলল, ছি ছি, তোর মতো মেয়ে আমার গর্ভে রেখেছি, আমার ঘৃণা হচ্ছে সুমনা। সুমনা বলল, মা, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোকে মাফ করার কেউ না, তোর শাশুড়ির কাছে মাফ চাবি। সে যদি তোকে মাফ করে দেয় তাহলে তুই মাফ পাবি। সুমনা সিদ্ধান্ত নিল গ্রামে গিয়ে মায়ের কাছে ক্ষমা চেয়ে তাকে ঢাকায় নিয়ে আসবে। তাই আসুন, আমরা শাশুড়িকে মা ভাবতে শিখি। আমরা যারা মেয়েরা আছি, আমাদের জন্যই সংসারে বেশি অশান্তির সৃষ্টি হয়। আমরা বুঝতে চাই না আমাদেরও একদিন তাদের মতো বয়স হবে, আমরাও কারো না কারো শাশুড়ি হব। আজ আপনি যা করবেন, কাল আপনার জন্য তার প্রতিদান দাঁড়িয়ে থাকবে। তাই নিজের জন্য হলেও বর্তমানকে সঠিক কাজে লাগাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিবেন। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। একদিন তো তুমিও মা বা শাশুড়ি হবে। তখনই ঋতুর জামাই সামনে এসে ঠাস করে একটা চড় দিল ঋতুর গালে, আর বলে উঠল, ঋতু একদিন সকাল সকাল তার জিনিসপত্র নিয়ে তার ভাইয়ের বাসা চলে এলো। এসে দেখতে পেল তার মা বাসায় নেই। তখন সে তার ভাইকে জিজ্ঞেস করলো, ভাইয়া, মা বাসায় নেই কেন? ঋতুর ভাইয়ের উত্তর যে এমন হবে তা সে চিন্তাই করতে পারেনি। ঋতুর ভাই সিফাত বলল, মা গ্রামে চলে গেছে। মা একা একা গ্রামে গিয়ে কিভাবে কি করবে? আর আমি তো বুঝতেই পারছি না, তুই যেতে দিলেই বা কেন? সিফাত বলল, আমি মাকে যেতে বলিনি। তখনই সিফাতের বউ এসে বলতে লাগলো, আমি মাকে চলে যেতে বলেছি। ঋতু জিজ্ঞেস করলো, কেন তুমি যেতে বলেছো ভাবি? আমার ঘাড়ের উপর আলাদা প্যারা ভালো লাগে না, তাই মাকে চলে যেতে বলেছি। আমি অবাক হচ্ছি ভাবি, তুমি মাকে প্যারা বলছো? সে তোমার শাশুড়ি, কিভাবে তুমি মাকে বেরিয়ে যেতে বললে? আর হ্যাঁ ভাইয়া, তুই কিছু বললি না, তুই কেনই বা মাকে যেতে দিলি? আমি আসলাম মার কাছে কয়েকদিন থাকবো। ঋতুর ভাবি তখনই বলে উঠল, আচ্ছা ঠিক আছে, তাহলে গ্রামে গিয়ে মায়ের কাছে থাকো না, কে মানা করেছে তোমাকে? আমি অবাক হচ্ছি ভাবি, তুমি এতদিনেও মাকে আপন করে নিতে পারলে না? সিফাত তখন সজোরে বলে উঠল, আহা, কি শুরু করেছো তোমরা দুইজন? তোমাদের ঝগড়া ভালো লাগছে না কোনোটাই। তোমার বোনকে চুপ করতে বলো না। আমি কেন চুপ করবো ভাবি? তুমি মাকে সম্মান দিতে পারো না? তোর থেকে এখন আমার সম্মান করা শিখতে হবে। হ্যাঁ, শিখবে। শাশুড়ি আর নিজের মায়ের মধ্যে কোনো পার্থক্য নেই, আর তার সাথে তোমার এরকম আচরণ। একজন মেয়ে হয়ে তুমি মায়ের সম্মান করতে পারো না? ভাবি, একদিন তো তুমিও মা বা শাশুড়ি হবে। তখনই ঋতুর জামাই সামনে এসে ঠাস করে একটা চড় দিল ঋতুর গালে, আর বলে উঠল, নিজের মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে বুঝি? কি বুঝাচ্ছ তুমি ভাবিকে? আগে নিজেকে বোঝাও, তারপর অন্যকে জ্ঞান দিও। আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়ে বাপের বাড়ি চলে এসেছো, আর এখন এখানে এসে নিজের মায়ের প্রতি দরদ দেখাচ্ছ? তোমার মাই মা, আর আমার মা তো মা না, তাই না? ছি ছি, এক মুখে দুই ধরনের কথা বলতে তোমার একটুও লজ্জা লাগে না? ঋতুর ভাই ভাবি কিছুই বুঝে উঠতে পারছিল না যে কি হচ্ছে। ঋতুর ভাই তখন জিজ্ঞেস করলো,
কি বলছো তুমি এসব? হ্যাঁ ভাইয়া, আপনি ঠিকই শুনছেন। ঋতু আমার মাকে নির্যাতন করে বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে, আর এখন আসছে নিজের মায়ের প্রতি দরদ দেখাতে। ঋতুর ভাই তখন বলল, আচ্ছা ঋতু, তুই এত কিছু বললি তোর ভাবিকে, তুই এমন আচরণ করতে পারলি তোর শাশুড়ির সাথে? আমি আমার ভুল বুঝতে পেরেছি ভাইয়া, আমাকে তোমরা মাফ করে দাও। তাই আসুন আমরা শাশুড়িকে মা ভাবতে শিখি। আমরা যারা মেয়েরা আছি আমাদের জন্যই সংসারে বেশি অশান্তির সৃষ্টি হয়। আমরা বুঝতে চাই না আমাদেরও একদিন তাদের মতো বয়স হবে, আমরাও কারো না কারো শাশুড়ি হব। আজ আপনি যা করবেন কাল আপনার জন্য তার প্রতিদান দাঁড়িয়ে থাকবে। তাই নিজের জন্য হলেও বর্তমানকে সঠিক কাজে লাগাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিবেন। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। একদিন সকাল সকাল এক বাচ্চা মেয়ে দৌড়াতে দৌড়াতে এক দোকানের সামনে এসে 2 টাকা দিয়ে বলতে লাগলো, আল্লাহকে দেন। তখন দোকানদার মেয়েটিকে তাড়িয়ে দিল। মেয়েটি দ্বিতীয় দোকানে গেল এবং জিজ্ঞেস করলো, এখানে কি আল্লাহকে পাওয়া যাবে? দ্বিতীয় দোকানদারও মেয়েটিকে তাড়িয়ে দিল। এইদিকে ডাক্তার হাসপাতালে মেয়েটির মাকে জানায় আগামীকাল আপনার অপারেশন হবে। ওইদিকে মেয়েটি তারপরও হার মানল না। সে এইভাবে 2 টাকা নিয়ে দোকানে দোকানে ঘুরতে লাগলো। অবশেষে 50টি দোকান ঘোরার পর এক দোকানদার মেয়েটিকে ডেকে জিজ্ঞেস করলো, তুমি কেন আল্লাহকে খুঁজছো? কি করবে আল্লাহকে পেলে? মেয়েটি দোকানদারকে জানালো তার মা খুব অসুস্থ, ডাক্তার বলেছে একমাত্র আল্লাহই তার মাকে বাঁচাতে পারবে, তাই সে আল্লাহকে নিতে এসেছে। দোকানদার বলল, কত টাকা আছে তোমার কাছে? মেয়েটি বলল, আমার কাছে 2 টাকা আছে। দোকানদার তো চিন্তায় পড়ে গেল। 2 টাকায় তো তার দোকানে কিছুই পাওয়া যায় না, শুধুমাত্র 1 গ্লাস পানি ছাড়া। দোকানদার 1 গ্লাস পানি মেয়েটির হাতে দিয়ে বলল, এই 1 গ্লাস পানি তুমি তোমার মাকে খাইয়ে দিও, তোমার মা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। দোকানদারের কথা মতো মেয়েটি পানি নিয়ে চলে গেল। হাসপাতালে এসে মেয়েটি তার মাকে সেই পানি খাইয়ে দিল। পরদিন সকালে মেয়েটির মার অপারেশন হলো এবং মেয়েটির মা সুস্থ হয়ে গেল। ডাক্তার বিকেলে বিলের কাগজ তার মার হাতে ধরিয়ে দিল। বিলের পরিমাণ দেখে সে তো অবাক হয়ে গেল। এত টাকা সে কিভাবে পরিশোধ করবে? ডাক্তার বলল, চিন্তার কোনো কারণ নেই, আপনার সমস্ত বিল এক ভদ্রলোক পরিশোধ করে দিয়েছেন। আসলে বিলটি পরিশোধ করেছেন এবং আপনার জন্য একটি চিঠি রেখে গেছেন। ভদ্র মহিলা চিঠিটি খুলে পড়ে দেখলেন, তাতে লেখা ছিল, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা, আমি তো উসিলা মাত্র। বরং ধন্যবাদ দিন আপনার মেয়েকে, যে 2 টাকা হাতে নিয়ে অবুঝের মতো আল্লাহকে খুঁজে বেরিয়েছেন। তার মন ভরা বিশ্বাস ছিল একমাত্র আল্লাহই পারে আপনাকে বাঁচাতে। আর এটাই হচ্ছে ঈমান। আল্লাহ তাআলাকে খুঁজে পেতে কোনো টাকা পয়সা লাগে না। বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে 2 টাকাতেও আল্লাহকে পাওয়া যায়। বন্ধুরা, আসুন আমরা সবাই এই মহামারী থেকে বাঁচতে সবাই মন থেকে আল্লাহ তাআলাকে খুঁজি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিবেন। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। 1 মুঠা চুড়ি 60 টাকা আপা। কি যে বলেন, 30 টাকা দিবেন? আশেপাশে এরকম চুড়ি আরও আছে, তাদের থেকে নেব। সকাল সকাল আপনি 40 টাকা দেন, 30 টাকা থেকে 1 টাকাও বেশি দেব না। বলেই আমি হাঁটা শুরু করলাম আর মনে মনে চিন্তা করতে লাগলাম। একদিন সকালে অফিসে যাওয়ার পথে
একটি ছোট মেয়ে এসে আমাকে বলতে লাগলো, আপা মাছ নেবেন? আমি চিন্তা করলাম করোনাকালীন এই সময় নিজের সুরক্ষার জন্য মাছ লাগে, ওর থেকে নিলে হয়তো কমে পাবো। জিজ্ঞেস করলাম কত? মেয়েটি বলল 5টা 20 টাকা। আমি বললাম, কি বলিস, 5টা 10 টাকা দিব। ছোট মেয়েটি বলতে লাগলো, আপা আমার মা অসুস্থ, দয়া করে মাছগুলা নিয়ে আনেন। আরে যা তো, বিরক্ত করিস না, 10 টাকা হলে দিয়ে যা। আচ্ছা আপা, আপনি 10 টাকা দিয়েই নেন। মা অসুস্থ, বাবা অসুস্থ, কত বাহানা তোদের। মাছগুলো দিয়ে যা এখান থেকে। ছোট মেয়েটি মাছগুলো দিয়ে চলে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম 10 টাকায় 5টা মাছ, মানে একটা মাছের দাম 2 টাকা। চিন্তাই করা যায় না। যদি আমি দোকান থেকে নিতাম তাহলে একটা মাছের দাম 10 টাকা হতো। কোথায় পাওয়া যায় এত সস্তা? আল্লাহ, আমার 10 টাকা বেঁচে গেছে। কত বুদ্ধিমান আমি। মার্কেটে একটা চুড়ির দোকানে গিয়ে চুড়ি পছন্দ করে জিজ্ঞেস করলাম কত করে? এক মুঠা চুড়ি 60 টাকা আপা। কি যে বলেন, 30 টাকা দিবেন? আশেপাশে এরকম চুড়ি আরও আছে, তাদের থেকে নেব। সকাল সকাল আপনি 40 টাকা দেন, 30 টাকা থেকে 1 টাকাও বেশি দেব না। বলেই আমি হাঁটা শুরু করলাম। আর মনে মনে চিন্তা করতে লাগলাম যে এখনই ডাক দিবে পেছন থেকে। ঠিক তেমনটিই হলো। আপা নিয়ে যান, 30 টাকাই দিয়েন আপনি। 30 টাকায় যেহেতু দিবেন, এত নাটক করার কি দরকার ছিল? বনির সময় তাই দিলাম আপা। একটু সামনে হাঁটতেই জুতা ছিঁড়ে গেল। মনটা খুব খারাপ হয়ে গেল। গেলাম মুচির কাছে, বললাম মামা জুতাটা ভালো করে সেলাই করে দিন। কত নিবেন বলেন? 40 টাকা দিয়েন আপা আপনি। ভালো করে দেখে বলেন মামা, একটুখানি সেলাই করে দিবেন, এটা আবার 40 টাকা নেবেন? আমি দেখেই বলছি আপা। আমি বললাম 20 টাকা দিব মামা, হলে সেলাই করে দেন, নয়তো আশেপাশে মুচির অভাব নেই। আপা সকাল সকাল বনির সময়, কম দিয়েন না। কি রে মামা, সবারই এক কাহিনী, বনির সময় বনির সময়। সব টাকা কি আমার থেকেই নিবেন নাকি? মুচিওয়ালা মামা মনে মনে ভাবতে লাগলো, ঘরে চাল নেই, কি খাবে বাচ্চারা কোনো কাজ না হলে? আচ্ছা দেন আপা, সেলাই করে দেই। 20 টাকা দিয়ে জুতা সেলাই করে খুব খুশি লাগছিল। আসলে আমি কত বেশি স্মার্ট, আরও টাকা বাঁচাতে পারছি। খুব ক্ষুধা লাগছে, যাই কিছু খেয়ে নিই। আজকে সকাল সকাল 50 টাকা বাঁচিয়েছি। মার্কেটের ভিতর একটা দোকান, যেখানে কম দামে খাবার পাওয়া যায়। 50 টাকায় স্যান্ডউইচ, আহ কত টেস্টি লাগছে। এটাকেই বলে স্মার্টনেস। দামাদামি করে টাকা বাঁচাও আর তা দিয়ে স্যান্ডউইচ খাও। খেতে খেতে ফিল করলাম বুক জ্বালা করছে। তারপর পানি খেলাম, ভাবলাম ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হলো না। আরও বুকের জ্বালাটা বাড়লো, আর বমিও হলো। রাতে শরীর বেশি খারাপ হওয়াতে হাসপাতালে গেলাম। ডাক্তার বলল আপনার ফুড পয়জনিং হয়েছে। আপনি কি খেয়েছেন? আমি বললাম স্যান্ডউইচ খেয়েছিলাম, আর তো কিছুই খাইনি। ওই স্যান্ডউইচের কারণেই আপনার ফুড পয়জনিং হয়েছে, ওটা নষ্ট হয়ে গিয়েছিল। আমি আপনাকে ওষুধ লিখে দিচ্ছি, কমপক্ষে 3 থেকে 4 দিন বেড রেস্টে থাকতে হবে। আর ওষুধগুলো ঠিক মতো খেলে সুস্থ হয়ে যাবেন। আর বেশি বেশি পানি খেতে হবে। 3-4 দিন কিভাবে রেস্টে থাকবো? আমার অফিসে জরুরি কাজগুলো শেষ করতে হবে। আপনার সুস্থতা জরুরি নাকি কাজ? এই ওষুধগুলো খান, জলদি সুস্থ হয়ে যাবেন। নার্স এসে আমার হাতে ওষুধের বিলের কাগজটি ধরিয়ে দিল। দেখতে পেলাম 1200 টাকা ডাক্তারের চেক আপ ফি, 2000 টাকার ওষুধ, আর অফিসের 50,000 টাকার লস। না আমি গরিবদের টাকা মারতাম, না 50 টাকা সেই স্যান্ডউইচ খেতাম, না আজ আমার এত লস হতো, না আমার এত খারাপ অবস্থা হতো।
গরিবের টাকা মেরে খাওয়া, তাদের সাথে অযথা দামাদামি করা, অভদ্র আচরণ করা কোনো বুদ্ধিমত্তা বা স্মার্টনেসের কাজ নয়। গরিবের হকের টাকা মেরে খেলে 1 টাকার জায়গায় 10 টাকার সমান বের হয়ে আসে। আসুন আমরা অসহায় এবং গরিব মানুষদের সাহায্য করি। তাদের যদি কোনো জিনিস বিক্রি করতে দেখি, তখন আমাদের প্রয়োজন না হলেও সেই জিনিসগুলো আমরা ক্রয় করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিবেন। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। রহিম মিয়া তার রেখে দেওয়া খাবারটুকু খাচ্ছে। প্রতিদিন তাহলে তার রেখে দেওয়া খাবার খায় রহিম মিয়া। ঢাকার এক সুনামধন্য বড় কোম্পানির মালিক আলম সাহেব। আলম সাহেবের লাঞ্চের পর যে খাবার বাঁচে তাই অফিসের পিয়ন রহিম মিয়া নিজের দুপুরের খাবার হিসেবে চালিয়ে নেয়। কারণ অন্যদের মতো এত ভালো খাবার খাওয়ার মতো সামর্থ্য নেই রহিম মিয়ার, আর তার পাশেও কেউ নেই যে তাকে রান্না করে খাওয়াবে। তাই প্রতিদিন যে খাবারটুকু বাঁচে তা দিয়ে কোনোরকম চালিয়ে নেয় রহিম মিয়া। আর যেদিন বস কোনো খাবার রাখে না, তখন রহিম মিয়া না খেয়ে সারাদিন কাটিয়ে দেয়। বয়স যেন 65 ছুঁই ছুঁই, তবুও এখন তার কাজ করে খেতে হয়। বাসায় কামাই করার মতো কেউ নেই। তার 3 ছেলে মেয়ে, 2 মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। ছেলে ছোট, তার পড়াশোনার খরচ আর সংসার খরচ চলে তার সামান্য বেতন দিয়ে। এই শহরে একজন পিয়নের বেতন কত তা আমরা সবাই জানি, তবুও এই চাকরি করে সব কিছু চালিয়ে নিতে হয় তার। একদিন দুপুরে বসের জন্য তেহারি নিয়ে এসেছেন তিনি। প্লেটে খাবারগুলো বেড়ে দিয়ে আসলেন বসের রুমে। বসের কাজের ঝামেলার কারণে খাবার খেতে দেরি হচ্ছে, প্রায় 3টা বাজে। রহিম মিয়া একটু পরপর বসের রুমে গিয়ে জিজ্ঞেস করছে, স্যার খাবারগুলো খাবেন না? প্লেটটা নিয়ে যেতাম। বস প্রতিবারই এক উত্তর দিচ্ছে, পরে খাবো। এদিকে ক্ষুধায় রহিম মিয়ার পেট পুড়ে যাচ্ছে। সে চুপ করে রান্নাঘরে বসে আছে। একটু পর কলিং বেল দিলে রহিম মিয়া বসের রুমে গিয়ে দেখতে পেল খাবার প্লেটে সামান্য খাবার আছে। সে দ্রুত খাবার নিয়ে সেখান থেকে চলে আসে। রান্নাঘরে বসে খাবার খাচ্ছিল। তখন তার বস আলম সাহেব সেদিক দিয়ে যাচ্ছিলেন। সে খেয়াল করলেন রহিম মিয়া তার রেখে দেওয়া খাবারটুকু খাচ্ছে। আলম সাহেব মনে মনে আফসোস করতে লাগলেন, প্রতিদিন তাহলে তার রেখে দেওয়া খাবার খায় রহিম মিয়া। এটা জানলে সে আরও বেশি খাবার অর্ডার দিত, আর একটু বেশি বেশি খাবার রেখে দিত। পরদিন সে আগের মতো খাবার সব মাখিয়ে খাওয়া বন্ধ করে দিল। শুধু যতটুকু খেতে পারবে ঠিক ততটুকুই মাখিয়ে খেত, আর বাকিটুকু রেখে দিত রহিম মিয়ার জন্য। রহিম মিয়া এত কিছু লক্ষ্য করেনি কখনো। সে আগের মতো অবশিষ্ট খাবারটুকু খেতে থাকলো। আর এই দৃশ্য দেখে আলম সাহেব খুব শান্তি পেতেন। এভাবে চলতে থাকে পরের দিনগুলো। একদিন সকালে অফিসে ঢোকার সময় আলম সাহেব শুনতে পেল রহিম মিয়া অফিসের দারোয়ানকে বলছে, চাকরিটা মনে হয় এইবার ছাইরা দিতে হইব। সংসারের এত খরচ, পোলার লেখাপড়ার খরচ, মাইয়া গো বিয়া দিছি, তাগো শ্বশুর বাড়ি কত কিছু পাঠান লাগে। আমি কই পামো এত টাকা? শরীরটা আগের মতো চলে না ভাই। তখন দারোয়ান বলল, ভাই তুমি আজ 30 বছর ধইরা এই অফিসে সততার সাথে কাজ করো। তোমার প্রতি
নজর দেয়া উচিত ছিল আমাগো বসের। ভাই রে, কি কমু দুঃখের কথা। বড় স্যার বাইচ্চা থাকতে আরো কত কিছু দিত। প্রতি মাসে বেতনের বাইরে টাকা এমনিই দিত, কিন্তু ছোট স্যার আসার পর থাইকা আমার শুধু বেতনের উপরেই চলতে হয়। সামনের মাসে আমার পোলার পরীক্ষার ফিস দেওয়া লাগবো। ঘরে এক মুঠো চালও নাই। ছোট স্যারকে কি করে এত দুঃখের কথা কই। আলম সাহেব তার কথাগুলো শুনে ভাবছে তার বাবার কোম্পানির প্রিয় মানুষগুলো কত কষ্টে আছে, অথচ সে একটুও টের পায়নি। ব্যাপারটা সত্যি লজ্জাজনক। তিনি তার রুমে বসে ভাবতে লাগলেন কি করা যায় চাচার জন্য। একটু পর রহিম চাচাকে ডাকলেন। আলম সাহেব বললেন, চাচা চলুন বাইরে যাই, একটু জরুরি কাজ আছে। আলম সাহেব রহিম মিয়াকে শপিং মলে নিয়ে গেলেন। রহিম মিয়া ও তার স্ত্রী ছেলের জন্য কিছু জামা কাপড় কিনে তাকে নিয়ে রেল স্টেশনে গেলেন আর বললেন, চাচা এই নেন, এটা রাখুন, এখানে 50,000 টাকা আছে। এটা দিয়ে বাড়িতে গিয়ে ছেলের পরীক্ষার ফিস দিন আর বাজার সদাই করুন। আপনাকে আর চাকরি করতে হবে না। প্রত্যেক মাসে আপনার স্যালারি আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আপনার এখন থেকে ছুটি। আপনার ছেলের পরীক্ষা শেষ হলে ওকে পাঠিয়ে দেবেন। ওকে আমি আমার অফিসে চাকরি দেব। আমরা যেহেতু টাকা পয়সা নিয়ে কবরে যেতে পারবো না, তাই এই সমাজের ইন্ডাস্ট্রিয়াল বা প্রতিষ্ঠিত ব্যক্তি যারা আছেন, আপনাদের উচ্ছিষ্ট খাবার ও অর্থগুলো যদি বাঁচিয়ে রাখেন এবং তা গরিব দুঃখীদের মাঝে বন্টন করেন, তাহলে সমাজের অনেক অসহায় মানুষ তাদের জীবন সুন্দরভাবে চালিয়ে যেতে পারে। দয়া করে একটু চোখ বন্ধ করে ভেবে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিবেন। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। আমাদের একমাত্র বোনের জায়গা কোথায়? তখন বড় ভাই উঠে বলে, ওর আবার কিসের জায়গা? মেয়েদের কোনো ভাগ দেয়া হয় না, জানিস না? দুই ভাই ড্রয়িং রুমে বসে কি নিয়ে যেন পরামর্শ করছে। তখনই তাদের মা ওইখানে আসে আর বসতে বসতে বলল, কি বলবি বাবা তোরা, বল। মা, তোমার নামে যে জায়গাটা আছে না, ওই জায়গাটা কিন্তু আমরা আমাদের নামে করে নিতে যাচ্ছি। জমি জমা ভাগাভাগি হোক, এটা তাদের মা চাইতেন না। মায়ের শতবার নিষেধের পরও তার বড় এবং ছোট ছেলে মিলে জমি জমা ভাগাভাগির তারিখ ঠিক করে ফেলে। এই খুশিতে একমাত্র বোনও বাসায় চলে আসে। মেজ ছেলে খুব ছোটখাটো একটি মুদির দোকানে আছে। সে দোকানের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তার দুই ভাই তাকে ডেকে বলে, আজ বাসায় থাক, আজ জমি জমা ভাগাভাগি করে ফেলি। একটু পর উকিল আসবে, কাগজপত্রে তোর সাইন লাগবে তো। মেজো বলে, তোমরা ভাগাভাগি করো, তোমরা যা দিতে চাও আমি তাই নিব। আমি রাতে এসে খুশি মনে কাগজে সাইন করে দিব। ছোট বোন বলে, আরে গাধা, তুই চিরকাল গাধাই রয়ে গেলি। তোর ভাগ্য ভালো যে তুই এত ভালো বড় ভাই এবং ছোট ভাই পেয়েছিস। মা বলল, মেঝো আজ বাসায় থাক। মায়ের কথা শুনে মেজো ছেলে বাসায় থেকে গেল। বড় ভাই বলল, আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকার 10 শতক জায়গার মধ্যে আমি 5 শতক আর ছোট 5 শতক নিব এবং সেখানে 10 তলা বাড়ি বানাবো। আর মেজর যেহেতু হাতে টাকা পয়সা নেই, বাড়ি বানানোর সামর্থ্য নেই, তাই ওকে গ্রামের বাড়ির ভিটাটা দিব। এ কথা শুনে মেজো ভাই চিৎকার করে বলল, তাহলে আমাদের একমাত্র বোনের জায়গা কোথায়? তখন বড় ভাই উঠে বলে, ওর আবার কিসের জায়গা? মেয়েদের কোনো ভাগ দেয়া হয় না, জানিস না? মেজো ভাই তখন বলল,
আমি মূর্খ মানুষ, এত কিছু বুঝি না। আমার জায়গাটা তোমরা ছোট বোনের নামে লিখে দাও। দুই ভাই অবাক হয়ে বলে, আর তোর ভাগ? মেঝো ভাই হাসি মুখে মার দিকে তাকিয়ে বলে, আমার ভাগে মা আছে না? কি বউ, আমি ঠিক বলেছি না? বউ শাশুড়িকে জড়িয়ে ধরে বলে, এর চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে? মার মতো শাশুড়ি পেয়ে আমি সত্যি ভাগ্যবতী। ছোট বোন সবসময় গাধা বলা ভাইটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া আমাকে মাফ করে দাও, আমি তোমাকে বুঝতে ভুল করেছি। মেঝো ভাই বলে, শোন, আমাদের এ বাড়িতে যতটুকু অধিকার আছে ততটুকু তোরও আছে। তোরা কাছে থাক বা দূরে থাক, তোরা যেন আমার অন্তর জুড়ে থাকিস। তাই মাকে আমার সাথে রাখার সিদ্ধান্ত নিয়েছি, কারণ মায়ের গর্ভে আমাদের 9 মাস থাকতে হয়েছে। মা আমার সাথে থাকলে তোদের স্মৃতিগুলো আমার সাথে থাকবে। বড় ভাই এবং ছোট ভাই এই কথাগুলো শুনে দৌড়ে এসে কাঁদতে কাঁদতে মেঝো ভাইকে জড়িয়ে ধরে বলল, আজ তো তুই বাবার মতো আচরণ করলি। সবাই অঝরে কাঁদছে, হয়তো একেই বলে আনন্দের অশ্রু। জায়গা জমি ভাগাভাগি রেখে সবাই একসাথে থাকার সিদ্ধান্ত নিল। আমরা প্রায় আমাদের পরিবারের অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষগুলোকে কম গুরুত্ব দেই, তাদেরকে পাত্তাই দিতে চাই না। অথচ এই মানুষগুলোর টাকা পয়সা না থাকলেও তারা মনের দিক থেকে অনেক ধনী। আর আমাদের এই ভালো মনের মানুষগুলোর সাথে সবসময় থাকা উচিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিবেন। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।